আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, কথা ক্লিয়ার শোনা যাইতেছে কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজ থেকে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আমাদের ইংরেজির জার্নি শুরু হয়ে গেল। সো যারা যুক্ত আছো একটু কমেন্ট করে জানাবে প্লিজ। হ্যাঁ, আমার কথা ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। দেন আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা আমাদের ক্লাস শুরু করবো একবারে বেসিক থেকে। হ্যাঁ, বেসিক থেকে শুরু করবো আমরা অ্যাডভান্স পর্যন্ত। জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, কথা ক্লিয়ার শোনা যাইতেছে কিনা। অনেকে কমেন্ট করছে। তানভীর নাফিজ, রাশিদুজ্জামান নাকিব, বিপ্লব মিয়া, সম্রাট রহমান, আলপনা বৃষ্টি। স্যার সাউন্ডটা একটু বাড়ান। হ্যাঁ, সাউন্ডটা একটু মনে হয় বাড়াইতে হবে ভাই। সাউন্ডটা একটু বাড়ানো যায় কিনা দেখেন তো। অনেকেই করতেছে যে সাউন্ডটা বাড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছে সাউন্ড বাড়ানোর জন্য। মাইক্রোফোন তো একদম কাছে আছে। মিয়া, সম্রাট রহমান। হ্যাঁ, সাউন্ড কম। সাউন্ড মানে একটু কম আর কি। সাউন্ড কাইন্ডলি বাড়ান। সবাই সাউন্ডের কথা বলতেছে। স্যার ভালোভাবে শোনা যাইতেছে না। আচ্ছা, এখনো কি সেম সাউন্ড নাকি একটু বাড়ছে? একটু সবাই চেক করে দেখতে হবে প্লিজ। হ্যাঁ, সাউন্ড কম। স্টুডেন্টরা বলতেছে সাউন্ড নাকি কম শোনা যাইতেছে। আচ্ছা, হাতে নিলে কি সাউন্ড বেশি শোনা যেতেছে? কিন্তু হাতে নিয়ে তো আর ক্লাস নেওয়া সম্ভব না। আচ্ছা, এখনো কি সেম সাউন্ড নাকি একটু বাড়ছে? একটু সবাই চেক করে দেখতে হবে প্লিজ। এই বলতেছে সাউন্ড কম, প্লিজ চেক সাউন্ড সিস্টেম, ইটস ভেরি লো। কিছু শোনা যায় না। সেম স্যার। স্টুডেন্টরা বলতেছে সাউন্ড নাকি কম শোনা যাইতেছে। সাউন্ড কম। আচ্ছা, ওয়েব অ্যাপেও সেম সমস্যা বলতেছে। আচ্ছা, হাতে নিলে কি সাউন্ড বেশি শোনা যেতেছে? কিন্তু হাতে নিয়ে তো আর ক্লাস নেওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, স্যার প্লিজ ডোন্ট রিপিট দ্য সেম মেসেজ। আচ্ছা, অনেকে বলতেছে অডিও ভিডিও সবই ক্লিয়ার, বাড়ছে স্যার একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় কোনো প্রবলেম হওয়ার কথা না। স্টিল সাউন্ড কম বলছে। ল্যাপটপে 100 দিছি, সাউন্ড শোনা যায় না। হ্যালো, ভিডিও ক্লিয়ার শোনা যায় না তো। 100 দিয়ে শোনা যায় না। সাউন্ড একবারেই শোনা যায় না বলতেছে। আচ্ছা, আমার মনে হয় কোনো প্রবলেম হওয়ার কথা না। স্টিল সাউন্ড কম বলছে। আচ্ছা, আমরা আমরা কি ক্লাসে জাম্প করব? ঠিক আছে সব কিছু। ল্যাপটপে 100 দিছি, সাউন্ড শোনা যায় না। আচ্ছা, আমি একটা কাজ করি, আনিফ ভাইকে একটা নক দিই। হ্যাঁ, যে উনি একটু চেক করে দেখুক তো সাউন্ড তার কাছে ঠিক মনে হইতেছে কিনা।
সাউন্ড ঠিক করে ক্লাস শুরু করেন। হ্যাঁ শোনা যাইতেছে এখন ক্লিয়ার? দেখেন তো এখন ক্লিয়ার কিনা প্লিজ। ঠিকই তো আছে, এখন ক্লিয়ার আছে কিনা একটু চেক করতে হবে। হ্যাঁ এখন কি ঠিক আছে? এখন ক্লিয়ার আছে কিনা একটু চেক করতে হবে। হ্যাঁ এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে কিনা দেখতে হবে। হ্যাঁ এখন মাইক্রোফোন চেঞ্জ করেছি আমরা, আশা করি এখন প্রবলেম হবে না। একটু কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ এখন কি ঠিকঠাক আছে সব কিছু? এখন কি সব কিছু ঠিকঠাক আছে? এখন ক্লিয়ার শোনা যাইতেছে কিনা একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ এখন সাউন্ড বাড়ছে, মাইক্রোফোনের প্রবলেম ছিল। ডান 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 ডান, একবারে ডান, এখন আর প্রবলেম নাই। এখন একদম 100তে 100 শুনতে হবে। দেখুন ওরা কমেন্ট কি করে। ক্লিয়ার স্যার, ওকে এবার ঠিক আছে স্যার, সাউন্ড ক্লিয়ার একদম পারফেক্ট আছে তো। ওকে সাব্বাস, ঠিক আছে মুরব্বীরা, অনেক গল্প গুজব হয়ে গেছে, এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। ঠিক আছে ওকে। সো আমরা একবারে বেসিক থেকে আলোচনা শুরু করব, কথা দিয়েছিলাম আমরা তারই অবতারণা করছি আজকে ইনশাল্লাহ। আমরা শুরু করতেছি বেসিক থেকে, আমাদের ক্লাসটা শুরু হচ্ছে একদম বেসিক গ্রামার থেকে আর কি। হ্যাঁ আচ্ছা ওকে, আচ্ছা স্টুডেন্টরা থ্যাংক ইউ করছে, তার মানে সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা অ্যাপের কমেন্টগুলো কি আসতেছে ভাই? আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, আমরা আজকে দুটো অংশ নিয়ে আলোচনা করব। মূলত আমাদের আজকের ক্লাসে দুটো অংশ নিয়ে আলোচনা হবে। হ্যাঁ ডিটেল আলোচনা হবে ইনশাল্লাহ। জাস্ট যেই জায়গাটাতে প্রবলেম থাকবে আমাকে বললেই হবে, আর্থিক সমস্যা ছাড়া যে কোনো সমস্যা আমি সলভ করে দিই আর কি। সো এটা নিয়ে কোনো প্যারেশানি নেওয়া লাগবে না। আচ্ছা এই তো মাশাল্লাহ সাব্বাস, কয়েকজন তো আবার রেফারি হয়ে গেছে ভাই, দেখছেন এরা আজকে খেলার উপর আছে। ঠিক আছে বাবা, সো আমরা কথা বলতেছি আজকে দুটো বিষয় নিয়ে, একটা হলো বেসিক গ্রামার, আরেকটা হলো বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস বা বেসিক সেন্টেন্স প্যাটার্ন। ওকে আজকের ক্লাসটা ঠিকঠাক মতো করার পর ইনশাল্লাহ আশা করি কিয়ামত সে কিয়ামত তাক আর কোনো দিনেই বেসিক নিয়ে চিন্তা করতে হবে না। ওকে ম্যান, তাহলে আমরা প্রথমে কথা বলবো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। তো আমরা যখনই একটা সেন্টেন্স লিখি, ছোটবেলা থেকে আমাদেরকে আসলে বলা হয়েছে আমরা সেন্টেন্সের শুরুতে একটা সাবজেক্ট লিখে ফেলি, এরপরে লিখি ভার্ব, তারপরে আমরা কি লিখি দেখি কে কমেন্ট করতে পারে। ঠিক আছে আমরা সেন্টেন্সের শুরুতে কি লিখি? একটা সাবজেক্ট লিখি, তারপরে একটা ভার্ব লিখি, এরপরে কি লিখি? হ্যাঁ সাদিয়া আফরিন, হাফসা মাহি, মেহেদি, সুমনা, ওয়ালাইকুম আসসালাম। আরে সুমনা বলেন। স্যার আমি 27 ব্যাচ, কোনো সমস্যা নাই, 27, 28, 29 কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস, গুড, বাঘের বাচ্চা। কিন্তু গিট্টুটা লাগায় ফেলছে এই জায়গাটাতে আমাদের কিছু ভাইজান আর কিছু আম্মাজান। হ্যাঁ এরা বলতেছে, কেউ বলতেছে অবজেক্ট হয়, কেউ বলতেছে কমপ্লিমেন্ট হয়, আর কেউ বলতেছে এক্সটেনশন হয়। সো হোয়াটএভার আমরা একটু দেখে নেই। আচ্ছা সো আমি এখানে একটা কাজ করেছি,
এইটা একটু তোমাদেরকে কষ্ট করে কমেন্ট করে বলতে হবে, হ্যাঁ, কোনটা ঠিক। আচ্ছা, আমরা কি বললাম, নিচের কোনটি ঠিক বা কোনটি সঠিক, নিচের কোন স্ট্রাকচারটা সঠিক? স্ট্রাকচার 1 2 3 4 5 6, হ্যাঁ। আর 7 নাম্বার আমরা বলতে পারি, এখানে আমি আরেকটা লিখে দিলাম 7, হ্যাঁ, আমি আরেকটা লিখে দিচ্ছি 7, অল অফ আবাভ, অল অফ আবাভ। সো দেখি কে কমেন্ট করে বলতে পারে, হ্যাঁ। যে আমি এখানে স্ট্রাকচার লিখে রাখছি, জাস্ট আমি একটু স্ট্রাকচারগুলো নিয়ে একটু কথা বলি। সো প্রথম স্ট্রাকচার আমরা কি বলছি, সাবজেক্ট আর ভার্ব থাকবেই। এই প্রথম বলি, দ্বিতীয় বলি, তৃতীয় বলি, চতুর্থ বলি, পঞ্চম বলি, মানে আমরা যেটাই বলি আর কি, সাবজেক্ট আর ভার্ব তো একটা থাকবেই। হ্যাঁ, গিটুটা লাগছে কোন জায়গায়, আমরা এখানে বলতেছি অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। 2 নম্বরে এসে বললাম অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুইটাই। 3 নম্বরে বললাম অবজেক্ট এবং এক্সটেনশন দুইটা। 4 নম্বরে বলতেছি ভাই কমপ্লিমেন্ট আর এক্সটেনশন। 5 নম্বরে বললাম ভাই অবজেক্টও থাকবে, কমপ্লিমেন্টও থাকবে, এক্সটেনশনও থাকবে। আর 6 নম্বরে বলছি সাবজেক্ট আর ভার্ব থাকবে, অন্য কিছু থাকবে না। কোনটা কারেক্ট? এই তো, সাব্বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমাদের অনেকে বলতেছে 3 7, অনেকে বলতেছে অল অফ আবাভ। জি, এইখানে মজার ব্যাপার হচ্ছে এই স্ট্রাকচার যতগুলো আছে সবগুলো কারেক্ট। 1 2 3 4 5 6 7 পর্যন্ত। এই যে আমরা এখানে যা যা লিখছি, একটা সেন্টেন্সে আসলে সবই থাকতে পারে। সো আমরা আজকে ক্লাস শুরুই করব একবারে সেন্টেন্সের শুরুর যে জিনিসটা সাবজেক্ট দিয়ে, তারপরে আমরা ভার্ব দিয়ে কথা বলবো, এরপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। সো আজকের ক্লাসের পরে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ কারো অন্তত বেসিক গ্রামারে আর প্রবলেম থাকবে না। এবং আমাদের প্রথম অংশে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার পর দ্বিতীয় অংশে আমরা আরও বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ এর সাথে সাথে আমাদের অনেকটা ফ্রি হ্যান্ডও কাভার হয়ে যাবে, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই যদি কেউ প্রশ্ন করে যে বলো তো সাবজেক্ট কি, কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে এই বলো সাবজেক্ট কি, তা আমরা অনেকে বোকার মতো বলি কি, কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। আমরা কি বলি যে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই কি সাবজেক্ট হবে? এর বাইরে কি সাবজেক্ট হতে পারে না? আমরা এটা একটু চেক করব, হ্যাঁ। আচ্ছা, আমি একটা বাক্য লিখি, আমরা অনেকে বলি কি কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা সাবজেক্ট। তাহলে আমি একটা বাক্য লিখে ফেলি। আমি যদি এইভাবে লিখি যে রানা স আ বিউটিফুল tall young white Indian lady. সো আমরা যদি জাস্ট এই বাক্যটার দিকে তাকাই, রানা স আ বিউটিফুল টল ইয়াং হোয়াইট ইন্ডিয়ান লেডি, এই বাক্যটার দিকে আমরা তাকালে আমরা কি দেখতে পাইতেছি যে রানা স মানে দেখেছিল, কি দেখছিল, একটা সুন্দরী লম্বা কচি, ইয়াং এর বাংলা হলো কচি, কচির বাংলা হচ্ছে আমি, মানে মির্জালাল সুমন। এরপর আসতেছে হোয়াইট ফর্সা, ইন্ডিয়ান ভারতীয়, লেডি মহিলা। এখন আমরা যারা বলে আসছি যে যেই সেন্টেন্সে কারো সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, এইখানে দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে যাবে। আমরা যদি বলি কারো সম্পর্কে, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাইতেছি যে রানা সম্পর্কে জাস্ট আমরা একটা তথ্য পেয়েছি। হ্যাঁ, রানা সম্পর্কে আমরা জাস্ট একটা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে রানা দেখছে। কিন্তু এই লেডি সম্পর্কে আমরা যদি বলি, লেডি সম্পর্কে আমরা লট অফ ইনফরমেশন পেয়েছি। দেখেন, হ্যাঁ দেখো সোনামণিরা, এই যে এই লেডি কি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি, বাংলাদেশি নাকি জর্ডানের, হ্যাঁ আচ্ছা, কিন্তু রানা ইন্ডিয়ান নাকি পাকিস্তানি আমরা জানি না। এই লেডি সম্পর্কে আরো একটা তথ্য পেলাম আমরা, সে হোয়াইট নাকি ব্ল্যাক, ঠিক আছে, নাকি ইয়েলো, আচ্ছা, কিন্তু আমরা রানা সম্পর্কে জানি না সে কি হোয়াইট নাকি ব্ল্যাক। আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াং, এই লেডি হচ্ছে ইয়াং, কম বয়সী আমার মতো আর কি, হ্যাঁ, কিন্তু রানা কি ইয়াং নাকি বুড়া বোঝা যাইতেছে না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি পাচ্ছি, টল লম্বা, কে লম্বা, কে লেডি, রানা লম্বা নাকি খাটো আমরা জানতেছি না। আবার আমরা এখানে পেতেছি বিউটিফুল, বিউটিফুলটা কে, লেডি। এখন কেউ যদি বলে যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, এখানে সমস্যাটা কোথায় হবে, সমস্যাটা হবে লেডিটাকেও সাবজেক্ট বলতে হবে। কেন সাবজেক্ট বলতে হবে? কারণ এই সেন্টেন্সে লেডি সম্পর্কে যেই পরিমাণ তথ্য দিয়েছি সেই পরিমাণ তথ্য আমরা রানা সম্পর্কে দেই নাই। সো কেউ যদি মনে করে যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, সে বিপদে পড়বে। হ্যাঁ, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে এই লেডি সম্পর্কে এত কিছু বলার পরেও এটা কিন্তু সাবজেক্ট না, এটা জাস্ট একটা অবজেক্ট।
সাবজেক্ট কোনটা? রানা। সো আমরা যারা মনে করি যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, তথ্যটা ভুল। কারণ কারো সম্পর্কে কিছু বলা হলেই যে সেটা সাবজেক্ট হবে এরকম কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দেয়া যাবে না। এরপর আমরা যদি এভাবে আসি, অনেকে বলে কি যে ভাইয়া না, কোনো সেন্টেন্সে হ্যাঁ যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। এইটা আরও ভয়ঙ্কর তথ্য। কাজ করলেই সাবজেক্ট হবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, যেমন আমরা যদি বলি হ্যানা ইজ লেজি, হ্যানা অলস। তা বাবা এই বাক্যে হ্যানা কি? হ্যানা অলস। হ্যানা হলো সাবজেক্ট, ইজ দিয়ে কি কোনো কাজ করা বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে না। এইখানে হ্যানার অলস হওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, আর যে অলস সে তো কাজ করেই না। তার মানে এই যে সাবজেক্ট যে সবসময় কাজ করবে এরকম কিন্তু না। আমরা আবার এভাবেও বলতে পারি যে আই হ্যাভ হিউজ মানি, আমার অনেক টাকা আছে। এই যে এখানে হ্যাভ দিয়ে কি কাজ করা বোঝায়? বোঝায় না, বরং এখানে আমার কাছে টাকা থাকা বোঝাইতেছে। সো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে আমরা যদি এইভাবে বলি যে কাজ করে সে সাবজেক্ট, এই বাক্যে হ্যানা কোনো কাজ করে নাই, এই বাক্যে আমিও কোনো কাজ করি নাই। সো কাজ করলেই সাবজেক্ট হবে এরকম বলা যাবে না। আচ্ছা, সুমন একটা সুন্দর কথা বলছে, কে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই সাবজেক্ট, সব সময় না। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? আমরা সহজ করে এইভাবে বলবো যে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয়, কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি বলবো যে কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট? এইখানে একটা ঘটনা আছে। ঘটনাটা কি? কোনো সেন্টেন্সে যার উপর নির্ভর করে, কোনো সেন্টেন্সে যার উপর নির্ভর করে ভার্বের আগমন বা পরিবর্তন ঘটে সেটাই সাবজেক্ট। যেমন আমি যদি এভাবে বলি যে আই অ্যাম সিক। আচ্ছা, তো ভাইয়া আমি জাস্ট কয়েকটা বাক্য লিখি। আমি যদি এভাবে লিখি যে ইউ অ্যাম সিক, কথার কথা আর কি, হ্যাঁ, যদিও এগুলো লেখা যাবে কিনা সন্দেহ আছে, তাই না? আবার আমরা যদি লিখি উই অ্যাম সিক, কথার কথা, এই যে আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি। আচ্ছা, তারপর আমি যদি লিখি হি অ্যাম সিক, আমরা কি এগুলো লিখতে পারবো? লিখতে পারবো না। কেন পারবো না? কেন পারবো না? কজ এই যে অ্যামটা মূলত আসছে কার উপর নির্ভর করে? আয়ের উপর। ইউ এর পরে আমরা কখনোই অ্যাম লিখতে পারি না, আমাদের লিখতে হয় কি? আর। তাহলে সহজ করে আমরা বলতে পারি এভাবে যে যার উপর নির্ভর করে ভার্বের আগমন ঘটে অথবা যার উপর নির্ভর করে ভার্বের পরিবর্তন ঘটে সেটাই সাবজেক্ট। তাহলে এই যে অ্যামটা পরিবর্তন হয়ে এখানে আর হয়ে গেছে, কার উপর নির্ভর করে? ইউ এর উপরে। সো ইউ হলো সাবজেক্ট। আবার আমরা কিন্তু উই এর ক্ষেত্রেও অ্যাম লিখতে পারবো না, লিখতে হবে কি? আর। তাহলে এই যে আর কার উপর ডিপেন্ড করে আসছে? উই এর উপর, যার উপর ডিপেন্ড করে ভার্বের আগমন ঘটে। আবার হি এর ক্ষেত্রে কি অ্যাম লেখা যাবে? যাচ্ছে না, আমাকে কি লিখতে হইতেছে? ইজ। তাহলে একদম সহজ করে আমরা বলতে পারি কোনো সেন্টেন্সে যার উপরে নির্ভর করে ভার্বের আগমন ঘটে, যার উপরে নির্ভর করে ভার্বের পরিবর্তন ঘটে সেটাই সাবজেক্ট। ওকে ভাইয়া, ফ্রি হ্যান্ড রাইটিং শিখায়েন। হ্যাঁ, এগুলোর সাথে সাথে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংও শিখে ফেলবো, টেনশনের কোনো কারণ নাই ফাহিম। হ্যাঁ, আচ্ছা, সো যেটা বলতেছিলাম আর কি, আমরা একদম সিম্পলি যদি বলি, আসান ভাষায় বলি, তাহলে আমরা এইভাবে বলবো কোনো সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় এবং যার উপর নির্ভর করে ভার্বের বিভিন্ন ফর্ম বা রূপের আগমন এবং পরিবর্তন ঘটে সেটাই সাবজেক্ট। সাবজেক্ট হওয়ার যোগ্যতা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি দুটো জিনিসের আছে, একটা হলো নাউন আর একটা হলো প্রোনাউন। নাউন আর প্রোনাউন। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে নাউন প্রোনাউন ছাড়াও আরও 4টা জিনিস আছে, 4টা বিষয় আছে যাদেরকে আমরা সাবজেক্ট বানাতে পারবো। এগুলো আমরা আজকের ক্লাসে দেখতেছি না, আমরা জাস্ট ধাপে ধাপে দেখবো আর কি। হ্যাঁ, সো সাবজেক্ট হওয়ার যোগ্যতা আছে কার কার? নাউনের আছে, প্রোনাউনের আছে, নাউন ফ্রেজের আছে, নাউন ক্লজের আছে, জিরান্ডের আছে, ইনফিনিটিভের আছে। আমরা এগুলো ধাপে ধাপে শিখবো, বাট আজকের ক্লাসে যতটুকু প্রয়োজন আমি জাস্ট ততটুকু আয়োজনই করছি। ঠিক আছে, আচ্ছা, এই অনুযায়ী এখানে এক্সাম্পল দেওয়া আছে, এটা না দেখলেও চলবে। এইবার চলে আসি ভার্ব। এখন অনেককে যখন প্রশ্ন করা হয় যে বলো তো ভার্ব কাকে বলে, তারা একদম নির্দ্বিধায় বলে দেয় যে ভাইয়া যার দ্বারা কাজ করা বোঝায়, মানে যে শব্দের দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। হ্যাঁ ভাইয়া, নোট করতে হবে কি? এখন নোট করতে হবে না ভাইয়া, কজ ক্লাসের যে অ্যানোটেড স্লাইডটা এটা তো দিয়ে দেওয়া হবে, আর এটা দেখে দেখে বেটার হবে যদি খাতায় একবার তুলে ফেলা যায়। হ্যাঁ, এটা ক্লাস শেষে, ক্লাসে নোট করার কোনো প্রয়োজন নাই।
ঠিক আছে, ক্লাসে নোট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, সো আমরা একটু ভার্বের কাছে চলে আসি। ভার্ব জিনিসটা কি? হ্যাঁ, কোনো সেন্টেন্সে যেই ওয়ার্ড দ্বারা সাধারণত কোনো কাজ করা, এই যে কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কারো কাছে বা কারো অধীনে কোনো কিছু থাকা, কারো কোথাও অবস্থান করা ইত্যাদি বোঝায়, তাকেই ভার্ব বলা হয়। আমরা যদি মনে করি যে কাজ করলেই ভার্ব হবে, আদারওয়াইজ ভার্ব হবে না, তাহলে আমরা বোকার স্বর্গে আসি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আমি একটা বাক্য লিখে রাখছি, হি গোজ টু কলেজ বাই বাস, সে বাসে করে কলেজে যায়। এই যে কলেজে যাওয়া, এই যে বাসে করে কলেজে যাওয়া, এটা কিন্তু কাজ করা বোঝাচ্ছে, তাই না? এইটা হইলো ভাইয়া এই যে কাজ করা বোঝায়, এটাকে আমরা ভার্ব বলতেছি। আবার শামীম ফাউন্ড দ্য লাশ, লাশ মানে হচ্ছে বালিকা, লাশ মানে হচ্ছে লাশ না কিন্তু আবার, হ্যাঁ বালিকা। শামীম মেয়েটাকে ফোন করছিল, তাহলে ফোন করা কিন্তু একটা কাজ, তাহলে আমরা বলতে পারি কাজ করা হলে সেটা ভার্ব। হ্যাঁ, এইবার আমি যদি বলি রূপা ইজ ভ্যারিডিক্যাল, এই ভ্যারিডিক্যাল মানে হচ্ছে সৎ, যার চরিত্র ভালো তাকে বলা হয় ভ্যারিডিক্যাল। ভ্যারিডিক্যাল মানে হলো সৎ। ঠিক আছে? আচ্ছা, এইখানে কি কাজ করা বুঝাইছে? টুকটুকিরা জবাব দেওয়া লাগবে। এইখানে কি কাজ করা বুঝাইছে? রূপা ইজ ভ্যারিডিক্যাল মানে কি? রূপা হলো সৎ, চরিত্রবান, ভালো মানুষ। তার মানে এইখানে তার কাজ করা বোঝায় নাই, এখানে হওয়া বুঝাইছে। কি হওয়া বুঝাইছে? সৎ চরিত্র হওয়া বুঝিয়েছে বা সৎ হওয়া বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার কাকে জিজ্ঞেস করব? এই যে টুকটুকের দলেরা, দেখি এবার কারা জিজ্ঞেস করব। আচ্ছা, এটা সবার জন্য। হ্যাঁ, আমাকে বলতে হবে ইজ এর বাংলাটা কি? কুইকলি বাংলা লিখে দিতে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইজ এটার বাংলাটা কি দেখি, কে লিখে দিতে পারে? হারি আপ। স্যার ভিডিও ল্যাগ করছে। আচ্ছা, অনেকে এই কমেন্টটা করতেছে যে স্যার ভিডিও ল্যাগ করতেছে। আচ্ছা, ভিডিও ল্যাগ করতেছে, সারা বাংলাদেশে নেটের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আমরা আমাদের এইখানে সর্বোচ্চ নেট মানে নেটটাই ব্যবহার করি। সো আমাদের এন্ড থেকে প্রবলেম হওয়ার কথা না। আর আমাদের এন্ড থেকে যদি প্রবলেম হয় তাহলে আসলে এদিকে ওইরকম মানে এর চেয়ে আমাদের মানে কী বলবো আর কি, সহজ করে বলি আর কি, মানে আমরা সাধারণত বাসায় নেট ব্যবহার করলে হয়তো 1000-2000 টাকা খরচ করি। আমাদের এসিএস এর অফিসগুলোতে, স্টুডিওগুলোতে সাধারণত মানে জাস্ট বলি আর কি তোমাদেরকে, 100 এমবি, হ্যাঁ 100 এমবির নিচে আমাদের আসলে কোনো ইন্টারনেটের লাইন নাই। এবং এগুলো কিন্তু একদম ডেডিকেটেড লাইন, আমরা ছাড়া কেউ চালায় না। যেখানে 25 থেকে 30-40 হাজার টাকা পর্যন্ত নেটের বিল দিতে হয় আর কি। এটা বিল বিষয় না, মানে আমি জাস্ট তোমাদেরকে বুঝাইলাম আর কি। আমাদের এখান থেকে আমরা মানে নেটের দিক থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। এখন বাংলাদেশে আসলে সারা বাংলাদেশে যেইভাবে বৃষ্টি হইতেছে, ঝড় হইতেছে, এই কারণে কিছুটা প্রবলেম হইতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো যেটা বলতেছিলাম এই যে ইজের বাংলা কি জিজ্ঞেস করার পরে আমাদের অনেক টুকটুকিরা লিখে দিছে হয়। আচ্ছা, এখন আমার কথা হইতেছে গিয়ে ইজের বাংলা কি শুধু হয় হবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি। হ্যাঁ, এই যে আমাদের সাদিয়ারা নিয়ে একটা বাক্য লিখলাম। ঠিক আছে, সাদিয়া। হ্যাঁ, এই যে আমরা এবার সাদিয়ারে নিয়ে, সাদিয়া আইরিন হয়। আচ্ছা সাদিয়া, আমরা যদি এভাবে লিখি, সাদিয়া তোমার বাসা কই? দিনাজপুর, রংপুর, বরিশাল, নোয়াখালী, কোনোটা জায়গায় তো, তাই না? আচ্ছা, ধরে নিলাম আমরা সাদিয়ার বাসা হচ্ছে গিয়ে খুলনা। এখন আমি যদি এভাবে লিখি সাদিয়া ইজ ইন খুলনা, তাহলে এই বাক্যের বাংলা কি হবে? এই বাক্যটার বাংলা কি হবে? সাদিয়া খুলনায় হয়। সাদিয়া কি খুলনায় হয়? সাদিয়া জীবনে একবারই হয়েছে, ও এতবার হইতে পারবে না তো। আচ্ছা, তাহলে মাথায় রাখতে হবে এইখানে ইজের বাংলা হইল আছে। সো আমরা যারা মনে করি কি ইজের বাংলা হইলেই হয় হবে, নো, সবসময় হবে না। তাহলে আমরা এখানে কি লিখলাম? সাদিয়া ইজ ইন খুলনা, সাদিয়া খুলনায় হয়, শনিবারে হয়, সোমবারে হয়, মঙ্গলবারে, রবিবারে, সকাল বিকাল সারাদিন। ও যদি এতবার হয় ও মরে যাবে, ও মা মরে যাবে, আমরাও মরে যাবো, আমাদের বাচ্চা কাচ্চা এতবার হবে কেমনে? মানুষ তো একবারই হয়। এখন এইটা বুঝতে হবে। তাহলে এখানে ইজ দিয়ে কি হওয়া বুঝাইছে? বোঝায় নাই। এইখানে বোঝাচ্ছে সাদিয়া খুলনায় আছে। এখন আবার এই যে আমরা যখন কাউকে প্রশ্ন করি যে ভাইয়া বলো তো এর বাংলা কি, বলে কেন ভাইয়া হই? আমি বলি তাই নাকি? তাইলে আমি লিখলাম আই অ্যাম ইন ঢাকা, তাহলে আমি বাংলা কি বলবো? আমি ঢাকায় হই, মানে আমি প্রতিদিন হই, আমার এত হওয়ার শখ, আমার মা বাঁচবে আমি এতবার হইলে। আচ্ছা,
তাহলে এই যে আমি ঢাকায় হই বলা যাবে না, ওরে সোনামণি টুকটুকিরা এনে কি বলা লাগবে, বলতে হবে আসি, আই এম ইন ঢাকা, আমি ঢাকায় আসি। তাহলে আমরা যে জিনিসটা মাথায় রাখবো লগে লগে খাতায়ও রাখবো, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে সবসময় হয় হবে না, আসেও হয়। এই তো মাশাল্লাহ, যার নাম লেখা হয় তার বাসায় তার খরচে শিক্ষকদেরকে 5 দিন ডিনার খাওয়াইতে হয়। সো সাদিয়া, ইটস ইউর চয়েস কোন 5 দিন বউ বাচ্চা সহ আমাকে দাওয়াত দিবে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা একটা বাক্যে চলে আসছি, ওয়াসিম হ্যাজ আ ল্যাপটপ, ওয়াসিমের একটা ল্যাপটপ আছে। এই যে ওয়াসিমের একটা ল্যাপটপ আছে। আচ্ছা, ওয়াসিমের একটা ল্যাপটপ আছে মানে কি ওয়াসিম কাজ করতেছে? হ্যাঁ, এখানে কাজ করা বোঝাচ্ছে না, বরং কারো কাছে কিছু থাকা বোঝাইতেছে। সো বাবা সোনা টুকটুকিরা, এই যে ভার্ব দিয়ে কিন্তু সবসময় কাজ করা বোঝায় না, মাঝে মাঝে থাকাও বোঝায়, ঠিক আছে। আর 10 মিনিট পরে আমরা যে আলোচনাগুলোতে যাব, এই আলোচনাগুলো হয়তো তোমাদের সঙ্গে এর আগে কেউ আলোচনা করছে কিনা জানি না, বাট এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এগুলো দেখব। এইবার এই যে আমাদের সাফওয়ান গিয়ে চাচারে জিজ্ঞেস করতেছে, চাচা হেনা কোথায়? চাচা বলতেছে যে হেনা ইজ ইন যশোর। তাহলে এই যে ইজের বাংলাটা কি হয় হবে? নো, এটা হবে আছে। তাহলে সাফওয়ান যখন জিজ্ঞেস করলো মুরব্বিরে গিয়ে, চাচা হেনা কোথায়, তখন চাচা উত্তর দিল যে হেনা ইজ ইন যশোর, হেনা যশোরে আছে। এইখানে কি কাজ করা বোঝাচ্ছে? না রে বাবারা, হ্যাঁ, এইখানে অবস্থান বুঝাইতেছে। সো বিষয় যেটা দাঁড়াইতেছে সেটা হচ্ছে গিয়ে ভার্ব দিয়ে সবসময় কাজ করা বোঝাবে এরকম কিন্তু না। হ্যাঁ, কাজ করা বোঝাতে পারে, কোনো কিছু হওয়া বোঝাতে পারে, কারো কাছে কিছু থাকা বোঝাতে পারে, ইভেন কারো কারো অবস্থানও বোঝাতে পারে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। এইবার চলে আসি অবজেক্টে। এই আমাদের এক টুকটুকি বলছিল, হ্যাঁ, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে নাকি হচ্ছে গিয়ে সাবজেক্ট পাওয়া যায়। ঠিক আছে, আমরা একটু দেখে নেই হয় কিনা। ঠিক আছে, আমরা একটু দেখে নেই। এই তো রাজিয়া সুলতানা রুশি, ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রথমে একটু বেসিক দেখব, এরপরে অ্যাডভান্সে চলে যাব। হ্যাঁ, এই জায়গাগুলোতে খুব মজা আছে। কি বলা হইতেছে যে কোনো সেন্টেন্সে ভার্বকে সাধারণত আমরা যখন ভার্বটাকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের পরে যে এক বা একাধিক অংশ পাওয়া যায় সেটাই হলো মূলত অবজেক্ট। আচ্ছা, এইখানে আমি এটাকে ভেঙে ভেঙে একদম ডিটেইলড ব্যাখ্যা করব। এইখানে খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমাদেরকে জীবনে আর কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, সম্রাট রহমান, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখলাম, আমি যেখানে লেখা শুরু করতেছি, কারো কোনো সমস্যা থাকলে আমাদের বললেই হবে, মানে বুঝতে প্রবলেম হলে আর কি। জাস্ট তবে শুরুতে একটু মনোযোগ দিয়ে দেখলে আই হোপ আমাকে আর প্রশ্ন করতে হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমি লিখতেছি। হ্যাঁ, এই যে আমি একটা ভার্ব লিখলাম। আমরা যখন কোনো ভার্বকে প্রশ্ন করব কাকে দিয়ে অথবা কি দিয়ে, এই প্রশ্নের উত্তরে আমরা যেটা পাবো সাধারণত সেটা অবজেক্ট হবে। হ্যাঁ, তবে অবজেক্ট হওয়ার উত্তর মানে শর্ত হচ্ছে ভার্বের ডান পাশে থাকতে হবে। অবজেক্ট হতে গেলে ভার্বের ডান পাশে থাকতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যদি এইভাবে বলি যে বার্ডস ফ্লাই ইন দ্য ওপেন স্কাই, বাংলা হলো পাখিরা খোলা আকাশে ওড়ে। আমরা জাস্ট ছোট্ট করে যদি ফ্লাই ভার্বটাকে জিজ্ঞেস করি কি ওড়ে, তাহলে উত্তর কি আসতেছে? পাখি ওড়ে। তাহলে পাখিকে কি আমরা অবজেক্ট বলবো? যদি না বলি কেন বলবো না? কজ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে অংশটা পাবো সেটা অবশ্যই ডান পাশে থাকতে হবে। সমস্যা হলো এটা বামে চলে আসছে, এটা কিন্তু অবজেক্ট হবে না, সাবজেক্ট হয়ে গেছে। তাহলে সাবজেক্ট হওয়ার শর্ত হচ্ছে গিয়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা অবশ্যই ভার্বের ডান পাশে থাকবে, বাম পাশে না। ঠিক আছে ডিয়ার, এটা পুচ্ছা ফেলাইলাম, এগুলো দেখে দেখে নোট করে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা যখন ভার্বটাকে কাকে দিয়ে প্রশ্ন করব, প্রশ্নের উত্তরে আমরা একটা ব্যক্তিবাচক অবজেক্ট পাবো। আর আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি, উত্তরে আমরা একটা বস্তুবাচক অবজেক্ট পাবো। আমরা যদি কোনো সেন্টেন্সে দুইটা অবজেক্ট পাই, একটা ব্যক্তি
আরেকটা বস্তু, সেক্ষেত্রে আমাদের কাজ হবে আমরা সবসময় চেষ্টা করব আগে ব্যক্তিকে লেখার প্লাস তারপরে বস্তুকে লেখার। এখন ভাই কোনো কারণে আমরা যদি আগে বস্তুকে লিখে ফেলি আর তারপরে যদি ব্যক্তিকে লিখে ফেলি, হ্যাঁ, খুব খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, কিন্তু আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে আগে লিখব, বস্তুকে পরে লিখব। কোনো কারণে আমরা যদি বস্তু আগে লিখে ব্যক্তিটাকে পরে লিখে ফেলি, তাহলে ব্যক্তিরে পরে লিখছি, ব্যক্তির মন ভেঙে যাবে। এই ভাঙা মন জোড়া দেওয়ার জন্য তখন ফেভিকলের আঠা হিসেবে কাজ করবে 2। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে ব্যক্তি আগে বস্তু পরে। কোনো কারণে বস্তুর আগে লিখছি মানে ব্যক্তি কষ্ট পাবে, কষ্ট দূর করার জন্য আইসক্রিম চকলেট নাই, আমরা এটা 2 দিয়ে দেবো, এটাই আইসক্রিমের কাজ করবে। ওকে ম্যান। সো এখন আমরা দেখব যে কিভাবে এই অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হয়। আচ্ছা, তাহলে আমরা শুরু করতেছি, উদাহরণে যাচ্ছি। উদাহরণের সমার্থক শব্দ হলো ভিজ। এই ভিজ মানেই হলো উদাহরণ। তো ভিজ বললে আমরা কেউ আবার পানিওয়ালা ডান্স দিতে ভিজতে যাব না, খুব সহজ জিনিস। স্যার হ্যাঁ নাহিদ, হ্যাঁ আমরা ক্লিয়ার করবো ভাইয়া, হ্যাঁ আজকের ক্লাসের পরে অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন এবং বেসিক গ্রামার নিয়ে ইনশাআল্লাহ, হ্যাঁ কেউ যদি ক্লাসটা মনোযোগ সহকারে করে আমি লিখে দিতে পারবো, তার ইহকালে অন্তত গ্রামারের বেসিক নিয়ে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাইতেছি সেন্টেন্সে। তাহলে এবার আমরা কার নাম লিখবো? কে আছে সহৃদয়বান ব্যক্তি যারে মারলেও রাগটাগ করে না? আচ্ছা থাক, এরকম কোনো ব্যক্তি টেক্তি নিলাম না, আমরা একটা নাম লিখলাম আর কি, যে আমি লিখলাম রূপা। এখন কারো যদি রূপা ভালো না লাগে তো তোমরা সোনা নিতে পারো। আমার রূপা ভালো লাগে, আমি রূপা নিলাম, তুমি সোনা নিতে পারবা, হীরা নিতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আমি লিখলাম রূপা গেইভ, রূপা দিল, বাক্য হেনেই শেষ। কিন্তু নাহিদ জিজ্ঞেস করতেছে যে ভাই এই যে রূপা তো সাবজেক্ট, গেইভ মানে কি? দিল। এবার নাহিদ জিজ্ঞেস করলো যে ভাই এ রূপা যে দিল তা কাকে দিল? উত্তর আমি বললাম কেন, মি, আমাকে দিল। হ্যাঁ আচ্ছা, বাক্য এখানেই শেষ হইতে পারতো। তাহলে বাক্যটা কি হইতেছে? রূপা আমাকে দিল। রূপা আমাকে দিল শুনতে কেমন জানি লাগে। তখন এবার নাহিদ জিজ্ঞেস করলো ভাই সত্যি করে এখন না, এই যে আপনারা যে দিল তা কি দিল? আমি বললাম কেন, আবুক একটা বই দিল। তাহলে জাস্ট একটু খেয়াল করো তোমরা, রূপা গেইভ, রূপা দিল। আমরা প্রথমে কাকে দিয়ে প্রশ্ন করলাম, কাকে দিল? উত্তর পাওয়া গেল মি, তাহলে মি হলো অবজেক্ট। এবার আমরা আবার কি দিয়ে প্রশ্ন করলাম, কি দিল? উত্তর হচ্ছে আবুক। এটা কি অবজেক্ট হবে? কাকে এবং কি দিয়ে প্রশ্ন করলে দুটো অংশ পাওয়া গেলে দুটোই অবজেক্ট হবে, এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। এইটা বুঝতে গেলে আমরা যেই কাজটা করব, আমরা মনে, হ্যাঁ এখন আমার মনের যেই কি বলে স্মার্ট বোর্ড, এটা তো তোমরা দেখবে না, সো আমি মনের স্মার্ট বোর্ডে না লিখে এইখানে স্মার্ট বোর্ডে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমরা কাকে এবং কি দিয়ে প্রশ্ন করে দুটো অংশ পাইছি, এই দুটো অংশ আমরা এখানে লিখে ফেলবো। কি পাইছি আমরা? মি, আরেকটা পাইলাম বুক। আমরা এই দুটো অংশ লিখে এই দুটোর মাঝখানে সমান চিহ্ন দিব। অনেক কিছু ডিপেন্ড করতেছে এই তথ্যটা তুমি বুঝছো নাকি বুঝো নাই তার উপরে। তাহলে খেয়াল করো, হ্যাঁ আচ্ছা, তাহলে কি আসতেছে যে রূপা আমারে একটা বই দিল, তার মানে আমি আর বই কি এক? আমি বেড়া মানুষ, ব্যক্তি, বই তো ব্যক্তি না, বস্তু। তাহলে দুইটা একটা আলাদা। আমরা যখন দেখবো ভার্বের আগের এবং পরের অংশটা আলাদা হবে, পরের অংশটাকেও আমরা অবজেক্ট বলবো। কিন্তু এইবার মুরব্বীরা মনোযোগ সহকারে দেখতে হবে। আমি আবার একটা বাক্য লিখলাম, আমি লিখলাম রূপা called me, রূপা আমাকে ডাকলো। এবার আবার নাহিদ জিজ্ঞেস করলো যে সুমন ভাই ডাকলো তো বুঝলাম, সত্যি করে কোন কাকে ডাকলো? নাহিদ জিজ্ঞেস করলো ভাইয়া কাকে ডাকলো? আমি উত্তরে বললাম কেন, মি, আমাকে। এবার জিজ্ঞেস করলো ভাই তা আপনারা যে ডাকলো, রূপা আপনারে কি ডাকলো? জান ডাকলো, বাপ ডাকলো, ভাই ডাকলো, ইষ্টুকুলুকুলু ডাকলো, কিছু একটা তো ডাকলো, তা কি ডাকলো? আমি উত্তরে বললাম কি ডাকবে মানে, ভাই ডাকছে, আপন মায়ের পেটের খালাতো ভাই, ঠিক আছে? তাহলে এই যে আমি এই জায়গাটায় কি লিখলাম, আমি লিখলাম ব্রাদার। সো আমরা যদি জাস্ট এই জায়গাটাকে দেখি, এইটা একটা অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে ওই যে কাকে আর কি দিয়ে প্রশ্ন করে যখন দুটো অংশ পাওয়া যায় দুটোই কি অবজেক্ট হবে? আচ্ছা, এটা দেখতে গেলে আমরা একটু মনে লিখে নেব। তাহলে কি লিখবো আমি, মি, আর এই পাশে লিখলাম ব্রাদার।
এই মি আর ব্রাদার কি এক নাকি আলাদা ব্যক্তি? একই ব্যক্তি। এখানে আমি যখন বলছিলাম রূপা আমার একটা বই দিল, আমি আর বই কি এক ছিল? ছিল না। যেহেতু আলাদা ছিল সো দুইটাই অবজেক্ট হয়েছে। কিন্তু গিট্টুটা লাগছে কোন জায়গায়? এখানে আমি আর ব্রাদার একই। যখন একই হয়ে যাবে তখন এটাকে অবজেক্ট বলা যাবে না, এইটারে বলতে হবে যে ভাইয়া এইটার নাম হলো কমপ্লিমেন্ট। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে এক চাপো, না থাকলে দুই চাপো। বোঝা গেছে কিনা? এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে এক চাপো, না থাকলে দুই। আমি যতটুকু বলেছি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলো। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, সাব্বাস, মৌ, রাফিদ। রাফিদ নামের পোলাবার অনেক চালাক হয়। তাহলে এই হইতেছে গিয়ে ঘটনা। তাহলে এখানে আরেকটা আবার তথ্য আছে, হ্যাঁ, সেটা হলো এই যে ব্রাদার বলতে কি রূপারে বুঝাইছে? বোঝায় নাই। কারে বুঝাইছে? আমাকে বোঝাইছে। এটাকে কেউ কেউ কমপ্লিমেন্ট বলে, কেউ কেউ বলে যে ভাইয়া এইটার নাম হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট? কারণ এইখানে ব্রাদার বলতে কিন্তু অবজেক্টরেই বুঝাইছে। ওকে, তাহলে এভাবে আমরা খুব ইজিলি, হ্যাঁ, কেমন গুলায় গেল সম্রাট বলতেছে, কোনো গুলাবে না, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটা বাক্য লিখব। এবার তোমাদের পালা। এই যে আমি লিখে দিচ্ছি, ইয়োর টার্ন, তোমাদের পালা। তোমরা আইডেন্টিফাই করবা, ঠিক আছে? এখানে অবজেক্ট আছে নাকি কমপ্লিমেন্ট আছে? দুইটা বাক্য লিখতেছি, হ্যাঁ। যেমন ধরো আমি লিখলাম, উই told him the story। আচ্ছা, এইখানে আবার বললাম উই elected him চেয়ারম্যান। এবার সোনামণিরা, টুকটুকিরা, এই যে কঠিনগুলো আমি মার্ক করে দিলাম, সাবজেক্ট আর ভার্ব। এবার এই সহজগুলারে তোমরা মার্ক করে দাও, হ্যাঁ, এই সহজগুলার একটু মার্ক করে দাও, বহুত ফায়দা হবে। দেখি কে আছো জোয়ান, হও আগুয়ান, এইগুলার উত্তর দিতে পারো কিনা। ও মাই গড, রাফি এ তো পোলা না রে, আগুনের গোলা। সাব্বাস, বাপের বেটা আব্বাস। বুঝি নাই স্যার, এক্সটেনশন কখন হবে? ওরে সাদিক, যাইতেছি ভাই, এক্সটেনশনও যাব আমরা। ঠিক আছে, এই তো মাশাআল্লাহ, আমাদের পোলাপান ট্যালেন্টেড ডিব্বা হয়ে গেছে। সো এ নাম্বারে আমরা যদি আসি, আমরা এখানে দেখলাম উই টোল্ড হিম দ্য স্টোরি, আমরা তাকে গল্পটা বললাম। সো আমরা কি বলবো যে ভাই, ওই যে উনি মানেই গল্প, গল্প মানেই উনি, এই দুইটা কি এক? এক হবে না, জীবনেও হবে না, এই দুটো আলাদা। যদি আলাদা হয় তো সোনামণির দল কি হইতেছে? এই যে হয়ে গেছে যা হওয়ার, এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। আর এই জায়গাটাতে যদি চলে আসি আমরা, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তারা চেয়ারম্যান বানাইলাম। এই বাক্যে ওই ভদ্রলোক নিজেই চেয়ারম্যান, চেয়ারম্যানই উনি। সো আগেরটা পরেরটা যখন একই ব্যক্তিরে বুঝাইব, তাহলে ফার্স্ট ওয়ান অবজেক্ট, এটার নাম কমপ্লিমেন্ট। ওকে, ফিনিশ, খতম, টাটা বাই বাই গায়া, তাই না? হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই তো মাশাআল্লাহ, মাহি, মাহি, নিঃশ্বাস খান, শিউলি সাহা, চমৎকার হইতেছে, সাব্বাস। জান্নাতুল তাজরিন, আম্মার বিন শাহাদাত, আরে আম্মার, আম্মার নামটা খুব সুন্দর। আচ্ছা, জুবায়ের, মাহমুদুল হাসান, সুমনা, রিয়াদ, আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ডান। এইবার আমরা একটু চলে আসি। আচ্ছা, মনে আছে আমি বলছিলাম ব্যক্তিরে আগে লিখবো, বস্তুরে পরে লিখবো। যদি বস্তুকে আগে লিখে ব্যক্তিরে পরে লিখি, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে একটা টু দিয়ে ব্যক্তিরে সান্ত্বনা দিতে হবে। অর্থাৎ এই বাক্যটাই চাইলে আমরা এইভাবে লিখতে পারবো, হ্যাঁ, এই বাক্যটা চাইলে আমরা এইভাবে লিখতে পারবো, রূপা gave a book, তখন লিখতে হবে টু মি। তা বাবারা শোনারা, কেন টু মি? কজ এই যে সাবজেক্ট ভার্ব, আমরা যখন আগে বস্তু লিখা ফেলাইছি না,
এই যে বস্তুবাচক অবজেক্ট, আর আমরা যখন এখানে এই যে ব্যক্তিবাচক অবজেক্ট লিখে ফেলাইছি না, ব্যক্তির মন ভেঙে গেছে যে, তো ভাঙা মন জোড়া দেওয়ার জন্য কি লাগানো লাগবে মনি? ফেভিকলের আঠা। তো আঠা তো নাই, এনে আঠার কাজ কিরা করতেছে? টু করতেছে। ওকে, আচ্ছা, আমাদের ওয়াকিল মোহাম্মদ বলতেছে ভাইয়া আরেকবার বুঝাই দেন প্লিজ। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমরা আরও কিছু উদাহরণ দেখবো। স্যার মডিফায়ার পড়াবেন না? সব পড়াবো তো, প্রথম ক্লাসে কি সব পড়াই দেবো? ওরে সৈকত দেব না দাদা, এটা কি বললো এটা দাদা? তাহলে আমাদের অবজেক্ট হয়ে গেছে। এই যে অবজেক্ট হওয়ার যোগ্যতাও নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্ড এবং ইনফিনিটিভের আছে। হ্যাঁ, এগুলো আমরা ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ঠিক আছে ম্যান। এই যে অবজেক্টের এক্সাম্পল দেয়া আছে, ডাবল অবজেক্ট দেখে ফেলাইছি। এখন আমরা একটা চমৎকার জিনিস দেখবো, সেটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এখন প্রশ্ন আসতে পারে, ভাই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার কি? এটা কি খায় না মাথায় লাগায়? লেটস সি, দেখে সেটা খায় না মাথায় লাগায়। হ্যাঁ, এগুলো বাচ্চাদের গ্রামার, ইংলিশ গ্রামার হইতেছে ভাইয়া মজার বিষয়। এই মজার বিষয় যে বোঝে না, এটা তো হলো জিনিসটাই আসলে মজার। তা আমাদেরকে সহজ করে স্যারেরা বোঝায় না বলে আমাদের কাছে মজার জিনিসটা সাজার জিনিস মনে হয়। হ্যাঁ, সো আমি এই যে পার্শ্বে লিখছি অবজেক্ট। অবজেক্টের বাংলায় বলা হয় কর্ম। এই বাংলা জানলে ভালো, না জানলে কোনো ক্ষতি নাই। আর এই পার্শ্বে আমরা লিখতেছি কমপ্লিমেন্ট, বাংলা হলো পরিপূরক। পরিপূরক। কেউ কেউ বলে যে ভাইয়া না, এটা হলো পরিপূরক অংশ। সো ওকে ম্যান, নো প্রবলেম। এখন আমরা খুব বিন্দাস টেকনিক দিয়ে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট শিখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটা বাক্য লিখতেছি। এই যে আমি একটা বাক্য লিখতেছি, এবার আমাদের কাকে দিয়ে উদাহরণ দেব? এই যে আমাদের মাইশা। মাইশা কুকস কারি। মাইশা তরকারি রান্না করে। আচ্ছা, এই পাশে আমরা আরেকটা বাক্য লিখতেছি। আমরা লিখলাম মাইশা লুকস কিউট। হ্যাঁ, মাইশাকে কিউট দেখায়। এই বাক্যটাতে মাইশা হলো সাবজেক্ট, কুকস হচ্ছে ভার্ব, কিন্তু কারি হইল গিয়া অবজেক্ট। মাগার এই বাক্যে মাইশা সাবজেক্ট, লুকস ভার্ব, কিউট রে বলতে হবে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট বলছি জানতে গেলে ভার্বকে তুলে দিব, দিয়ে আমরা লিখব মাইশা ইকুয়াল কিউট। আর এখানে ভার্বকে তুলে দেব, তুলে দিয়ে লিখব আমরা মাইশা ইকুয়াল তরকারি কারি। সো আমরা যখন বললাম মাইশা তরকারি রান্না করে, এই বাক্যে যিনি মাইশা উনি তরকারি, তাই না? মাইশারে তরকারি বললে তোমার মাইশা পিটি দিবে। তাহলে আগেরটা পরটা এক না, আলাদা। আলাদা হইলে অবজেক্ট। কিন্তু এই বাক্যে আমরা কি বললাম? যিনি মাইশা তিনি কিউট, যিনি কিউট তিনি মাইশা। এই যে আগেরটা পরেরটা যখন এক হয়ে গেছে, তখন আমরা এই অংশটাকে কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। এইখানে কিউট বলতে কাকে বোঝাইতেছে? সাবজেক্টকে। তাই এই কমপ্লিমেন্টের নাম হইল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকতেছে কোথায়? ভার্বের পরের অংশে। ওকে, আচ্ছা, স্যার একটু স্লো, হ্যাঁ আমি একটু স্লোলি পড়াইতেছি বাবা। হ্যাঁ, পরবর্তীতে আমরা যখন ক্লাস নেব, আমাদের 4টা 5টা 6টা ক্লাস হয়ে গেলে, হ্যাঁ সর্বোচ্চ 6টা ক্লাসে আমি স্লো থাকবো। হ্যাঁ, এরপরে আমি নিজেই ফাস্ট হয়ে যাব। হ্যাঁ, আমি এরপরে নিজেই ফাস্ট হয়ে যাব। আমি ফাস্ট হলে সুবিধাটা হবে কি, আমরা অল্পতে বেশি টপিক শেষ করতে পারবো। বাট শুরুর দিকে যে বিষয়টা, মানে আমার কথা ধরতে বা তোমাদের কথা ধরতে, হ্যাঁ স্যার কোন বই কিনবো, আপাতত বই লাগবে না। আমি যেটা বলি আর কি, আমি মানে যখন পড়াবো বই লাগবে না, বেটার হবে হচ্ছে গিয়ে টেস্ট পেপার নিয়ে প্র্যাকটিস করতে পারলে। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু স্লোই পড়াই না, সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে, ওকে। মুস্তাকিম সিয়াম, এরকম আমরা অনেক বাক্য লিখতে পারবো। হ্যাঁ, আমরা অনেক বাক্য লিখতে পারবো। যেমন আমরা যদি বলি রানা প্লেইজ লুডো, রানা লুডো খেলে। আচ্ছা, রানা আর লুডো কি এক?
এক না, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু আমরা যদি বলি হানি টেস্টস সুইট, মধু খাইতে মিষ্টি বা মধু খেতে মিষ্টি, যেটাই মধু সেটাই মিষ্টি, এই যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এটাকে কেউ কেউ বলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে হ্যাঁ ফিল ফ্রি টু আস্ক মি। এখন টেস্ট পেপার কই পাবো? এই যে যেই ভাইয়ারা পরীক্ষা দিচ্ছে, যেই ভাইয়ারা আপুরা পরীক্ষা দিচ্ছে 26-এ, এদের টেস্ট পেপারটা সংগ্রহ করে নিলেই তো হবে। হ্যাঁ ওকে ম্যান। আচ্ছা আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি এতটুকু ক্লিয়ার। এই যে আমরা যেটা বলেছিলাম আমরা ঠিক সেই জায়গাটাতে চলে আসছি। সো আমরা এখন আসছি কোন জায়গাটাতে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। হোয়াট ইজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট? ইজ রিটেন হিয়ার। কোনো সেন্টেন্সে ভার্বের পরের অংশটুকু, এই যে ভার্বের পরের অংশটুকু যদি ভার্বের আগের অংশকে, হ্যাঁ অর্থাৎ সাবজেক্টকেই বুঝায়, তখন পরের অংশটুকুকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো। যেমন হানি টেস্ট সুইট, এখানে যেটাই হানি সেটাই সুইট। হ্যাঁ সো আমরা এটাকে বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। উই আর স্টুডেন্টস, সাবজেক্ট, এটা কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এই যে মাঝখানে যে ভার্বটা থাকে না, এই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এই যে মাঝখানে যে ভার্বটা, এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব বলা হয়? কারণ আগেরটা পরেরটা একই, সে মাঝখানে জাস্ট লিঙ্কড করছে, তাই তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ধন্যবাদ ওয়াকিন মোহাম্মদ। আচ্ছা ভাইয়া, অবজেক্টিভ কমপ্লিমেন্ট ইজ অলরেডি ডান। অবজেক্টিভ কমপ্লিমেন্ট অলরেডি ডান। আমরা ওই যে বলে আসছি কোনো সেন্টেন্সে অবজেক্টের পরের অংশটুকু যদি অবজেক্টকে বোঝায় তাহলে সেই অংশটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। যেমন দ্য হেডমাস্টার মেড, শিক্ষক বানালো। আমরা প্রশ্ন করি কাকে বানালো? উত্তর আসতেছে হিম, তাকে। সে আর হেডমাস্টার কি এক না, আলাদা, তাহলে এটা অবজেক্ট। তা তাকে যে হেডমাস্টার বানালো, কি বানালো ভাইয়া? ক্যাপ্টেন বানালো। ক্যাপ্টেন আর সে কি আলাদা? নো, এক, তাহলে এটার নামই হলো কমপ্লিমেন্ট, অর ইটস কল্ড অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আই হোপ বোঝা গেছে, ঠিক আছে? ভাইয়া সব টপিক, হ্যাঁ 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 সব টপিক পড়াবো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা A to Z কভার করাই ফেলবো, ঠিক আছে? আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পুরোটাই কভার করব। আর এই আমরা যারা এখানে ভাইয়া উল্টাপাল্টা কমেন্ট করতেছি, মানে হয়তো কমেন্ট করে দেখা গেছে ডিস্টার্ব করতেছি, এটা কিন্তু গুনাহ হবে, ঠিক আছে? এই ডিস্টার্বের কারণে দেখা গেছে তোমারে অসুস্থ হয়ে গেছো, আল্লাহ না করুক তোমাকে আরেকজন ডিস্টার্ব করতেছে, ডক্টর গেছো দেখা গেছে সিরিয়াল পাইতেছো না, বুঝছো? মানুষে কষ্ট না দেয় আর কি। হ্যাঁ হাসরের ময়দানে আমি তো আর হুজুর মানুষ না, জাস্ট দাড়ি রাখছে পাঞ্জাবি পড়ছি বলে আমার হুজুর মনে করো না আর কি। আমি জেনারেল লাইনের মানুষ আর কি। হুজুর হচ্ছে আমাদের ওমর ফারুক ভাই বাংলায়। হ্যাঁ এই কোর্সটা কতদিন চলবে? নাহিদ এটা তো 6 মাসের কোর্স বলছে। 6 মাসের কোর্স। আচ্ছা যেটা বলতেছিলাম আর কি, হাসরের ময়দানে আল্লাহ, এই যে রেফারি খালি বারবার একই কমেন্ট করতেছে, রেফারিটা বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। হাসরের ময়দানে আমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি ভারী হবে, আমাদের যেই আমলটা, সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের কষ্ট না দেয়া। এই ক্লাস করতে এসা দেখা গেছে আমরা একসঙ্গে ক্লাস করতেছি 60 জন 70 জন 100 জন স্টুডেন্ট, এই আমি একা 100 জনের কষ্ট দিলাম, এটা কি ঠিক হবে? ঠিক হবে না ভাইয়া। আচ্ছা চলে আসি, তাহলে এতটুকু হয়ে গেছে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট শেষ, অবজেক্টিভ কমপ্লিমেন্ট শেষ, এইবার আসছে এক্সটেনশন। মজার ব্যাপার হচ্ছে আমরা একটা ফাঁকিবাজি টেকনিকে এক্সটেনশন শিখতে পারি। কিভাবে দেখো, ধরো আমি বললাম যে পিঙ্ক কালারের একটা বাক্স আছে, ধরো আমি বললাম পিঙ্ক কালারের একটা বাক্স আছে, আর এই বাক্সটার ভিতরে 4টা বল আছে। খেয়াল করো, হ্যাঁ 4টা বল আছে বা 5টা বল আছে। একটা হলো ইয়েলো বল, একটা হলো ব্লু, এটা ব্লু নাকি, আমি তো কালার কম চিনি, ঠিক আছে? একটা হলো পিঙ্ক, আরেকটা কি দিব, আরেকটা গ্রিন, আরেকটা হোয়াইট। ধরো তোমারে বললো যে একটা বাক্সর মধ্যে, খেয়াল করো কিন্তু, হ্যাঁ
ধরো তোমারে বললো যে একটা বাক্সর মধ্যে 5টা, বাক্স একটাই, কিন্তু একটা বাক্সের মধ্যে 5টা বল আছে। এখন কেউ যদি তোমারে বলে যে এই 5টা বল থেকে, এই যে একটা হোয়াইট ছিল তাই না, এই যে হোয়াইটটা এখানে রাখলাম। এখন কেউ যদি তোমারে বলে যে এই 5টা বল থেকে ধরে নাও তুমি 4টা পাইছো, ইয়েলো পাইছো, ব্লু পাইছো, পিঙ্ক পাইছো আর হোয়াইট পাইছো, বলো তো বাকি যেটা আছে সেটা কি? তুমি কি বলবা? গ্রিন। ঠিক আছে, তুমি কি বলবা? যে গ্রিন। আবার যদি এরকম করে বলে যে ধরে নাও ইয়েলো পাইছো, পিঙ্ক পাইছো, গ্রিন পাইছো, হোয়াইট পাইছো, বলো তো বাকি আছে কোনটা? তুমি কি বলবা? ব্লু। তাহলে বিষয়টা যেটা দাঁড়াইতেছে, আমরা যখন একসঙ্গে 5টা জিনিস পাবো, এখান থেকে 4টা বাদ দিলে যেটা থাকবে ওটা তো বাকিটাই হবে, তাই না? তাহলে আমরা সিম্পলি বলতে পারি সেন্টেন্সে থাকতে পারে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট আর এক্সটেনশন। তাহলে আমরা একদম ফাঁকিবাজি করে বলতে পারি যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট বাদ দিলে যে এক্সট্রা অংশ পাওয়া যায় তাকে এক্সটেনশন বলে। এভাবে বলতে পারি। এবার ফাঁকিবাজি না করে টেকনিক্যালি আমরা আসলে রিয়াল তথ্যটাই কিভাবে দেব, আমরা যেভাবে দেব একদম সহজ করে যদি আমরা বলতে চাই যে সাধারণত কোনো সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ও কমপ্লিমেন্ট ছাড়াও অতিরিক্ত যে অংশ বা অংশসমূহ থাকে এদেরকে বলা হয় এক্সটেনশন। এক্সটেনশন বের করার একটা মাথা নষ্ট টেকনিক আছে। টেকনিকটা হলো আমরা ভার্বকে প্রশ্ন করব কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কতবার, কততম, এরপর আসতেছে কোথা থেকে, হ্যাঁ কোথা থেকে, তারপরে কোন দিকে, কি দিয়ে, কাকে দিয়ে, কার জন্য, কার সাথে ইত্যাদি। এই যে প্রশ্নগুলো আমরা কাকে করব ভাই? ভার্বকে। এই প্রশ্নের উত্তরে আমরা যা পাবো সেটা এক্সটেনশন হবে। ওকে, আচ্ছা এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল তো দিব, আমরা এক্সাম্পল দিব তো, হ্যাঁ ওয়াফা। আচ্ছা আমি একটা সহজ টেকনিক দেখায় দিই। আমরা ভার্বগুলোকে, বাবা আমার হাতের লেখা অনেক সুন্দর, আমি নিজেই নিজের হাতের লেখার প্রেমে পড়ে যাই, তোমরা একটু কষ্ট করে কন্ট্রোল করো আর কি নিজেরে, রাগ টাগ করো না, হ্যাঁ কি রাগ করলে বলতে হবে না আমার বারবার, জাস্ট একটু দেখো। আচ্ছা এই যে আমরা ভার্বটাকে যদি প্রশ্ন করি কখন, কোথায়, কিভাবে, কেন, কতবার, আমি সব লিখলাম না, হ্যাঁ কতটুকু, কোথা থেকে, কি দিয়ে, কাকে দিয়ে ইত্যাদি, হ্যাঁ কি দিয়ে, কাকে দিয়ে, কার জন্য, কার সাথে, এই প্রশ্নগুলোর উত্তরে তুমি যা পাবা সেটা এক্সটেনশন হবে। তাহলে এই যে তুমি ভার্বগুলারে প্রশ্ন করবা, প্রশ্নের উত্তরে যা পাবা সেটা এক্সটেনশন। ওকে, এখন এক্সটেনশন আবার দুই রকমের হয়, হ্যাঁ এক্সটেনশন আবার দুই রকমের হয়। কিভাবে কিভাবে সোনামনের দলেরা টুকটুকিরা আমরা একটু দেখে নেই। এক্সটেনশন দুই রকমের হয়, একটা হয় অ্যাডভার্ব, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কেউ কেউ বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হোয়াট এভার, আমরা গোলাপকে যে নামে ডাকি, গোলাপ তো গোলাপই তাই না। আচ্ছা তাহলে এটা কি ছিল? এক্সটেনশন। এটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমি কেমনে বুঝবো যে ভাই এক্সটেনশনটা অ্যাডভার্ব নাকি অ্যাডভার্ব ফ্রেজ? খুব সহজ। এই প্রশ্নগুলোর উত্তরে আমরা যদি ওয়ান ওয়ার্ড পাই বা সিঙ্গেল ওয়ার্ড পাই তাহলে সেটা অ্যাডভার্ব, আর যদি মাল্টিপল ওয়ার্ড পাই, মাল্টিপল মানে বাবা একাধিক শব্দ, হ্যাঁ তাহলে সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। এতটুকুর মধ্যে তোমাদের প্রশ্ন থাকলে উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান আস্ক মি, কোনো সমস্যা থাকলে বলো। হ্যাঁ আমি বারবারই বলি, শোনো আমার এই আর্থিক সমস্যা ছাড়া যে কোনো সমস্যা তুমি বলতে পারবা, ঠিক আছে? অ্যাডমিশনের পড়া, আব্দুল্লাহ আলামিন ভাই অ্যাডমিশনের সব পড়া তো আমরা পড়াইতে পারবো না, তবে হ্যাঁ আমাদের সাথে সাথে অ্যাডমিশনের অনেক কিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, এই প্রশ্নগুলো। তাহলে আমরা এবার কাকে নিব?
আমরা একজন সহৃদয়বান ব্যক্তি নেই, কাকে নিব আমরা এবার? এবার জারিন। জারিন জারিন ডাক পারি, জারিন গেল কার বাড়ি। আচ্ছা, এবার জারিনটা নিয়ে আমরা একটা উদাহরণ দেব। আমরা লিখলাম জারিন ইনভাইটেড আস। জারিন আমাদেরকে দাওয়াত দিয়েছিল। কেউ আমিন না বলে যাও না, হ্যাঁ, জারিন আমাদেরকে দাওয়াত দেবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই যে বাক্য এখানে শেষ করে দিতে পারি আমরা, কিন্তু আমরা চাচ্ছি যে না, আজকে জারিনের একদিন, আমাদের যত দিন লাগে এই বাক্যরে টাইনে হিসরায় বড় করব আমরা। তো আমরা এখানে কি পাইলাম? জারিন হলো আমাদের সাবজেক্ট, ইনভাইটেড ভার্ব, আস এটা অবজেক্ট। কেন? কারণ জারিন আর আমরা এক না, আলাদা। বাক্য এই পর্যন্তই শেষ। এখন এখন আমরা প্রশ্ন করতে পারি। এবার দেখা গেছে মায়েশা প্রশ্ন করলো যে ভাইয়া, জারিন যে দাওয়াত দিয়েছিল তা কখন দাওয়াত দিয়েছিল? এবার দেখা গেছে রাফিদ প্রশ্ন করলো যে ভাই, জারিন যে দাওয়াত দিয়েছিল তা কোথায় দাওয়াত দিয়েছিল? এবার হুমায়রা প্রশ্ন করলো যে ভাইয়া, জারিন যে দাওয়াত দিয়েছিল তা কিভাবে দাওয়াত দিয়েছিল? এবার সাদিয়া প্রশ্ন করলো যে ভাইয়া, জারিন যে দাওয়াত দিয়েছিল তা সত্যি করে কর না, কতবার দাওয়াত দিয়েছিল? হ্যাঁ, এবার নাজমুল সাকিব বলতেছে ভাইয়া, জারিন যে দাওয়াত দিয়েছিল সত্যি করে কন তো, কেন দাওয়াত দিয়েছিল? তাহলে এই যে আমরা এতগুলো প্রশ্ন পাইলাম, কখন, কোথায়, কিভাবে, কতবার, কেন, এই প্রশ্নগুলোর উত্তর আমরা যদি একটা শব্দ দিয়ে দেই, ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা যদি এক শব্দ দিয়ে দেই তাহলে হবে সেটা অ্যাডভার্ব, আর যদি একাধিক শব্দ দিয়ে দেই তাহলে হবে অ্যাডভার্ব ফ্রেজ। দ্যাটস ইট। তাহলে জারিন ইনভাইটেড আস, জারিন আমাদেরকে দাওয়াত দিয়েছিল। এখন কেউ যদি প্রশ্ন করে ভাইয়া কখন দাওয়াত দিয়েছিল, হ্যাঁ, আমি ছোট্ট করে বলতে পারি ইয়েস্টারডে, গতকাল। এই যে ইয়েস্টারডে একটা মাত্র শব্দ, সো এটা একটা অ্যাডভার্ব। কিন্তু আমরা যদি বলি জারিন ইনভাইটেড আস 2 days ago, জারিন আমাদেরকে 2 দিন আগে দাওয়াত দিয়েছিল, তখন এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। আমি ইয়েস্টারডে লিখি আর 2 days ago লিখি, এটা কিন্তু এক্সটেনশন। ওকে, এবার আমরা প্রশ্ন করলাম যে জারিন দাওয়াত দিয়েছিল, তা কোথায় দাওয়াত দিয়েছিল? আমরা বলতে পারি হিয়ার, এইখানে। আমরা বলতে পারি দেয়ার, সেইখানে। এই যে একটা করে শব্দ, সো এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু আমরা যদি বলি জারিন ইনভাইটেড আস অ্যাট হার নিউ ফ্ল্যাট, তার নতুন ফ্ল্যাটে আমাদেরকে দাওয়াত দিয়েছিল। অ্যাট হার নিউ ফ্ল্যাট, এখানে কিন্তু একটা না, একাধিক শব্দ রয়েছে। সো আমরা এটাকে বলবো, এইটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, এইবার আরেকজন প্রশ্ন করলো যে ভাইয়া, জারিন যে দাওয়াত দিয়েছিল কিভাবে দাওয়াত দিয়েছিল? আমরা বলতে পারি সিক্রেটলি, গোপনে দাওয়াত দিয়েছিল, যাতে সবাই টের না পায়। হ্যাঁ, কারণ অনেক সোসা পোলা পাইন আছে, এরাও চলে আসবে, ও জারিন এত কিছু খাওয়াবে কেমনে। আচ্ছা, তাহলে এই যে জারিন কিভাবে দাওয়াত দিয়েছিল? গোপনে। এই গোপনে কথাটাই আমরা এইভাবে বলতে পারি, অন দ্য স্লাই। এই অন দ্য স্লাই মানেই হচ্ছে গোপনে, মাথায় রেখো। হ্যাঁ, এটা একটা ফ্রেজ। তাহলে দেখো তো, অন দ্য স্লাই এটা একাধিক শব্দ, সো এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। সিক্রেটলি এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার ধরো আরেকজন প্রশ্ন করলো যে ভাইয়া, জারিন যে দাওয়াত দিয়েছিল কতবার দাওয়াত দিয়েছিল? আমি বললাম ওয়ান্স, একবার। যদি বলি 2 বার, টোয়াইস। যদি বলি 3 বার, থ্রাইস। যদি বলি 4 বার, এরপরে 3 বারের পরে যতবার হয় তত টাইমস হবে। তাহলে দেখো, এই যে ওয়ান্স, টোয়াইস, থ্রাইস এগুলো হলো অ্যাডভার্ব, আর 4 টাইমস এইটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। এবার ধরে নাও মাসা জিজ্ঞেস করলো যে ভাই কেন দাওয়াত দিছে? আমরা বললাম যে টু জয়েন হার, সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, বার্থ ডে পার্টি, তার বার্থডে পার্টিতে জয়েন করার জন্য দাওয়াত দিছে। এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই যে আমরা এখানে যা লিখছি, সেখানে একটা শব্দ লিখি আর একাধিক শব্দ লিখি, অল দিজ আর, এখানে যা লিখছি আমরা, হ্যাঁ, এই সব কিছুই হচ্ছে এক্সটেনশন। ওকে ম্যান? ওকে ওকে। রুকায়া বলতেছে ঝিনাইদহের কেউ আসো? হ্যাঁ, আমি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে আসছি। হ্যাঁ,
আচ্ছা, এই কারো কোনো কোশ্চেন আছে দেখো তো, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো তোমরা সোনামণির দলেরা যতটুকু বুঝছো খুব ভালো হয়েছে। সো আমরা যেন দেখতেছি, হ্যাঁ, শি লিভস, সে বাস করে। তুমি প্রশ্ন করো কোথায় বাস করে, হিয়ার, এখানে, তাহলে এটা একটা এক্সটেনশন। যদি জিজ্ঞেস করে এটা কোন পার্টস অফ স্পিচ, যেহেতু একটা ওয়ার্ড তুমি বলবে এটা একটা অ্যাডভার্ব। এবার দেখো দে স্টাডিড, তারা পড়াশোনা করেছিল। তুমি প্রশ্ন করো তো কখন পড়াশোনা করেছিল, 2 days ago, 2 দিন আগে। এই যে কখন প্রশ্নের উত্তরে পাইছো, সো এটা একটা এক্সটেনশন। যদি বলে এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, তুমি বলবে এটা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, আচ্ছা এবার দেখো রানা ইনভাইটেড আস, রানা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট চলে আসছে। কোথায়, হিয়ার। এই যে কোথায় প্রশ্নের উত্তরে কি পাওয়া যায়, এক্সটেনশন পাওয়া যায়। এই যে একটা এক্সটেনশন আসছে। কখন দাওয়াত দিছিল, গতকাল, আর একটা এক্সটেনশন। একটা সেন্টেন্সে 5টা এক্সটেনশন লেখা যায়, ঠিক আছে, একটা সেন্টেন্সে 5টা এক্সটেনশন লেখা যায়। আচ্ছা এইবার দেখো জ্যাক ফেইলড, জ্যাক ফেইল করেছিল। প্রশ্ন করো তো কতবার, টোয়াইস। এই যে এটা একটা এক্সটেনশন, এটার অবজেক্ট বলা যাবে না। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন জানলে আমার লাভ কি? মারাত্মক লাভ আছে। লাভটা কোন জায়গায়? আমরা যারা ভয়েস চেঞ্জ করি, তো ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা সারা জীবন জেনে আসছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাথে কিন্তু একটা কমপ্লিমেন্ট থাকতে পারে, সাথে একটা এক্সটেনশনও থাকতে পারে। আমরা সারা জীবন যেই জিনিসটা জানি আসছি সেটা হলো ভয়েস চেঞ্জ করলে অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়। এখন এই বাক্যটারে জীবনেও কেউ ভয়েস চেঞ্জ করতে পারবে না। কেন পারবে না? কজ এখানে অবজেক্ট নাই। অবজেক্ট নাই, সাবজেক্ট হবে কোনটা? ভয়েস চেঞ্জ হবে না। এখন যারা আসলে এই বিষয়গুলো জানে না যে কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা এক্সটেনশন, এদের পক্ষে জীবনেও ভয়েস চেঞ্জিং করা সম্ভব না। শুধু ভয়েস চেঞ্জিং না, তারা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবে না, বড় বড় বাক্যও লিখতে পারবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার তোমাদের পালা। তোমরা আমারে এই প্রশ্নগুলোর উত্তর বলে দিতে পারো কিনা একটু চেক করি, দেখি দেখি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বলতে পারো কিনা। আচ্ছা, 1 নাম্বার, নাম্বার দিয়ে দিয়ে উত্তর করার চেষ্টা করবা। স্যার এই রেফারিটা অনেক ডিস্টার্ব করতেছে। সমস্যা নাই, রেফারিরা আমরা এরপর থেকে রেফারিরা আজকে প্রথম দিন তো আর আমরা কিছু বললাম না। এরপর থেকে যেখানে কিন্তু আমাদের এই যে আনিফ ভাই আছে, হ্যাঁ আনিফ ভাই কিন্তু খুব চেতা মানুষ, দেখা গেছে ওই যে 1 সপ্তাহের জন্য বা 15 দিনের জন্য ব্লক করে দিবে। আব্দুল্লাহ আলামিন একটা মারাত্মক কথা বলছে যে ভাইয়া এক্সটেনশন আর অবজেক্টের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, একটা মারাত্মক পার্থক্য আমি বলে দিই। পার্টস অফ স্পিচগত পার্থক্য হচ্ছে এক্সটেনশন মানে অ্যাডভার্ব, আর অবজেক্ট হলে সেটা নাউন বা প্রোনাউন হবে। তাহলে অবজেক্ট হতে পারবে নাউন আর প্রোনাউন, এক্সটেনশন জীবনেও নাউন প্রোনাউন হবে না, এক্সটেনশন হবে সবসময় অ্যাডভার্ব। আচ্ছা, সো আমরা যদি জাস্ট এই বাক্যটার দিকে তাকাই, আমরা দেখলাম শি লুকড, তাকে দেখাতো। কেমন দেখাতো? কিউট। এই বাক্যে সে আর কিউট কি এক নাকি আলাদা? একই ব্যক্তি। সে মানে কিউট, কিউট মানে সে। সো এটা হলো কমপ্লিমেন্ট। তাকে কিউট দেখাতো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাকে যে কিউট দেখাতো এটা কখন দেখাতো? ছোটবেলায়। এখন চেহারা বসকাই গেছে, আর আগের মতো ভালো লাগে না, হয় না এরকম? আমার আগে অনেক সুন্দর লাগতো, এই যে এখন চেহারা মুখে দাগ টাগ হয়ে গেছে, বুড়া হয়ে গেছি। হ্যাঁ, যদিও আমার বয়স 23, তোমরা আমরা বুড়া মনে করো আর কি। আচ্ছা, তাহলে এটা কি বাপ? এই তো এক্সটেনশন, তাহলে কমপ্লিমেন্ট এক্সটেনশন। এই তো সাব্বাস, এই তো গুড। বাঘের বাচ্চা বলো ম্যাও। ও বাঘ তো ম্যাও বলে না, না ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে আসি। দেখো হ্যানা ইনভাইটেড আস, হ্যানা আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আচ্ছা দেখি এটা করে দাও তোমরা, 2 লিখে উত্তর লিখবা, 2 লিখে উত্তর লিখবা। হ্যাঁ, সাজিদ, মাইশা, ওকে। এই তো মাশাল্লাহ, মাশাল্লাহ, পোলাপান পারে না, কে বলছে? দেখছো, তোমরা না বলো যে আমরা ইংরেজি পারি না, তোমরা তো মারাত্মক পারো, মাশাল্লাহ। চমৎকার হয়েছে।
আচ্ছা তাহলে হেনা ইনভাইটেড আস, হেনা আমাদেরকে দাওয়াত দিছিল, আমরা আর হেনা এক না, আলাদা অবজেক্ট। প্রশ্ন করি তো ভাই কখন দাওয়াত দিছিল? গতকাল। তাহলে এক্সটেনশন, অবজেক্ট আর এক্সটেনশন কই? সি, কারেক্ট আনসার সি। এই তো মাশাআল্লাহ, সাব্বাস। এবার চলে আসো, উই আর ইন ঢাকা, দেখি এটা কে বলতে পারে। 3, এটা কে বলতে পারে দেখি? উই আর ইন ঢাকা, উই আর ইন ঢাকা, দেখি কে বলতে পারো। হ্যাঁ, কুইকলি। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাব্বাস, চমৎকার হইতেছে, চমৎকার। হ্যাঁ, ওয়াও। উই আর ইন ঢাকা, এখানে এই যে উই আর ইন ঢাকা, এখানে আর এর বাংলা কি? আছি। তাহলে আমরা কি বলবো? আমরা ঢাকায় আছি। তাহলে প্রশ্ন করি আমরা কোথায় আছি? উত্তর আসতেছে ঢাকায়, সো এটা এক্সটেনশন। এই তো মাশাআল্লাহ, সাব্বাস। এবার চলে আসি, শি স্টাডিড হার্ড। আচ্ছা, আমরা এখানে দুটো বাক্য পাশাপাশি রাখবো। 4 নম্বরের শি স্টাডিড হার্ড আর 5 নম্বরের শি ইজ হার্ড। একটা হলো শি ইজ হার্ড, বাংলা কি? সে হয় বা হলো নিষ্ঠুর। আর এটা হচ্ছে শি স্টাডিড হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করলো বা করেছিল। সো তোমার যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে দুটো হার্ড, এটা কোনটা কি? 4 নম্বরে তুমি জাস্ট ভার্বটাকে প্রশ্ন করো তো, সে পড়াশোনা করছে, খুব ভালো কথা, কিভাবে পড়ছে? হার্ড, এখানে মেয়েটা হার্ড না, মেয়েটার পড়াশোনাটা ধরন হার্ড, এটা হচ্ছে এক্সটেনশন অথবা অ্যাডভার্ব। এই যে দেখো ডি। কিন্তু 5 নম্বরে আসো, শি ইজ হার্ড, একটা মেয়ের কথা বলা হচ্ছে, ভাই এটা খুব নিষ্ঠুর, ঠিক আছে, দয়া মায়া নাই। তাহলে এটা সাবজেক্ট, এইটা ভার্ব, এটা কি রে টুকটুকি, এটা কমপ্লিমেন্ট। আর আমরা জানি নাউন প্রোনাউন সম্পর্কে যে শব্দ তথ্য দেয় তাকে অ্যাজেক্টিভ বলে। এটা কমপ্লিমেন্ট এবং এটা অ্যাজেক্টিভ। ওকে, আচ্ছা মাশাআল্লাহ, এই তো তোমরা খুব চমৎকার পারতেছো। 6 নাম্বার, এই প্রশ্নটার উত্তর তোমরা করো। সাজিদ রহমান, মাশাআল্লাহ, সাব্বাস। বিধান রায়, লাবণ্য, আম্মার, পাপিয়া সুলতানা, নজরুল ইসলাম, ফাতিহা আয়াত। ফাতিহা আয়াত, আমার মেয়ের নামও ফাতিহা, তো আমার মেয়ের নাম হলো ফাতিহা বিনতে জালাল। ছোট্ট মানুষ, 1 বছর বয়স আমার বাবুটার। আচ্ছা, আমার বাবুটার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সবাইরে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আচ্ছা তাহলে দেখো তো, উই মেইড, আমরা বানালাম। প্রশ্ন করো কাকে বানালাম? তাকে। এটা হলো অবজেক্ট, কারণ সে আর আমরা এক না। কি বানালাম? ক্যাপ্টেন। সে মানে ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে সে, সো এটা হলো কমপ্লিমেন্ট। কখন বানালাম? আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম কখন? 2 দিন আগে, এক্সটেনশন। দেখো তো একই সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন থাকে কিনা? থাকে। এই যে দেখো, 1, দেখছো? তাহলে এইবার বলো তো, একটা সেন্টেন্সে যে এই যে একাধিক পার্ট থাকে, এটা কি আর তোমাকে কেউ কখনো আটকাইতে পারবে? পারবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। ফুয়াদ জিজ্ঞেস করতেছে, স্যার 23-এই বিয়ে করছেন? হ্যাঁ, আমি তো সারা জীবন, আমার বয়স 23, আমি 23 বছর বয়সে বিয়ে করছি। তো আমার বউ বলে যে তুমি বিয়ের পরে ভদ্র হয়ে গেছো, আর তুমি আমরা সবাই জানি ভদ্রলোকের এক জবান। যেহেতু ওই যে 23 বছর বয়সে অনেক বেশি ভদ্র হয়ে গেছি, ভদ্রলোকের জবান কি চেঞ্জ হয়? হয় না। এই জন্য যতদিন বাইচে রয়েছি, বয়স 23, তা স্যারের বয়স কত রে? 23, 23, অলওয়েজ 23। তাহলে এতটুকু হয়ে গেছে। হ্যাঁ, এইবার দেখো, তাহলে আমি জাস্ট তোমার সিম্পলি বলি বিষয়টা। তুমি এখন যেই কাজটা করবা,
এই স্ট্রাকচারটাকে মানে প্রত্যেকটা স্ট্রাকচার ধরে ধরে বাক্য লিখবা, ঠিক আছে? যত বেশি বাক্য লিখতে পারবা তত বেস্ট হবে তোমার জন্য। আর সব কথার শেষ কথা ভাই, তুমি যত টাকা খরচ করছো ইংরেজির পিছনে, হ্যাঁ, এই টাকা যাতে তুমি পড়ায় তুলতে পারো, তাইলে না? হ্যাঁ, আচ্ছা, আমাদের আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ওকে। এইবার আমি জাস্ট তোমাদের জন্য বেসিক কয়েকটা তথ্য দিয়ে দিই, এটা না দিলেও হয়তো যাদের বেসিক ইংরেজির বেসিকের সমস্যা তাদের জন্য বলে দেই। হ্যাঁ, একবারে সহজ আর কি। হ্যাঁ, আমি জাস্ট কয়েক মিনিটে বলে শেষ করাবো। দেখো, তোমাদের সাথে আমি একটু আলোচনা করি বেসিক গ্রামার। তো তোমরা তো জানো যে হচ্ছে কি আমরা এই নাউন এবং প্রোনাউন যেগুলো পাই, এই নাউন প্রোনাউনগুলো সাধারণত, হ্যাঁ, পার্সন বলতে আমরা সাধারণত নাউন অ্যান্ড প্রোনাউনগুলোকে বুঝে থাকি। সো এই নাউন প্রোনাউনগুলো আবার 3 রকমের হয়, তাই না? পার্সন হিসাব করলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তোমরা কিভাবে পড়ছো জানি না, আমি ছোটবেলায় পড়ে আসছিলাম এরকম, আমি আমরা তুমি তোমরা সারা, বাকি আছে যারা, থার্ড পার্সন তারা। আমি আমরা তুমি তোমরা সারা, বাকি আছে যারা, থার্ড পার্সন তারা। আমি যা ছোট্ট করে বলে তোমাদের বিদায় দিচ্ছি, দেখো। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে বলবো, আমি আমরা তুমি তোমরা সারা, বাকি আছে যারা, থার্ড পার্সন তারা। এর মধ্যে আবার নাম্বার আছে, নাম্বার মানে তোমরা জানো যে বচন। হ্যাঁ, বচন হলো 2 রকমের, একটা হলো সিঙ্গুলার আর একটা কি প্লুরাল, এক বচন বহু বচন। একজন হলে আমরা সিঙ্গুলার বা এক বচন বলি, একের অধিক হলে প্লুরাল বা বহু বচন বলি। তোমাদের জন্য আমি একটা ছোট্ট কাজ দিয়ে রাখছি, খেয়াল করো। এইখানটাতে আমি কিছু সিঙ্গুলার নাউন এবং প্রোনাউনের উদাহরণ দিয়ে রাখছি, আর এইখানটাতে আমি কিছু প্লুরাল নাউন আর প্রোনাউনের উদাহরণ দিয়ে রাখছি। তো দেখো, এই যে আই, হি, শি, ইট, রানা, রুনা, রূপা, সুমি, ম্যান, এমএন ম্যান একজন মানুষ, কিন্তু এমইএন মেন আসলে একাধিক মানুষ হয়। ওমেন, হ্যাঁ, একজন মহিলা হলে WOMAN, একাধিক মহিলা হলে WOMEN। দিস সিঙ্গুলার, দিজ প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল। হ্যাঁ, ম্যান ওমেনের বিষয়টা তো তুমি জানোই, এটা আমি না বললেও হবে। তো সিঙ্গুলার প্লুরালগুলো দেখো, মাথায় রাখো ইউ, মাথায় রাখবা ইউ এর পরে সর্বদাই প্লুরাল ভার্ব বসে। ইউ এর পরে তুমি কখনোই সিঙ্গুলার ভার্ব লিখতে পারবে না, ইউ যদি একজনও হয়, একের অধিকও যদি হয়। হ্যাঁ, আচ্ছা, এইবার চলে আসো, এইখানে তুমি 3টা স্টার দিবা, কজ সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো এইটা। এই যে আমি এখানে স্টার দিয়ে দিলাম 1 2 3 4 5, 5টা স্টার দিছি আমরা এখানে। হ্যাঁ, সেটা হলো তোমার কষ্ট করে হলেও এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এম কোথায় বসে? শুধু আয়ের পরে বসে। ইজ কোথায় বসে? শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসে। আচ্ছা, আর কোথায় বসে? সকল প্লুরালের পরে। ওয়াজ সকল সিঙ্গুলারের পরে। ওয়ার সকল প্লুরালের পরে। ডাজ এবং হ্যাজ এই দুটো শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বসে। আর ডাজের বড় ভাই ডু, হ্যাজের বড় ভাই হ্যাভ, এরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যা আছে সব ক্ষেত্রে বসে। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, মাথায় রাখো। দুনিয়াতে যত বডি আছে, বডি, এটা বডি না, উচ্চারণ হচ্ছে বাডি। হ্যাঁ, দুনিয়াতে যত বডি আছে, 2টা বডিরে বাদ দিবা, একটা হলো স্টিল বডি আর একটা ডেড বডি। আচ্ছা, আলপনা বলতেছে মনে হয় 6-এ পড়ি। হ্যাঁ, তুমি আলহামদুলিল্লাহ পারো, তুমি তো 6, 7, 8, 9-এ পড়ে আসছো। অনেকে একটু ফাঁকিবাজি করে আসছে, বুঝছো? এই জন্য তাদের জন্য আমি এটা দিয়ে দিলাম আর কি। ইভেন ধরে নাও তোমার সমস্যাই নাই, তুমি পড়াইতে গেলে তোমার কাজে লাগবে। এই যে দেখো, কিছু তথ্য চলে আসতেছে। আলপনা, হ্যাঁ, এই যে বডি, 2টা বডি বাদ দিবা এখান থেকে। আলপনা স্টিল বডি, ডেড বডি, এই 2টা বাদ। এরপরে যত বডি আছে, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি। এরপরে যত ওয়ান আছে, সাম ওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান। এরপরে যত থিং আছে, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। তাহলে মাথায় রাখো, এই যে যত বডি, যত ওয়ান, যত থিং আছে, এগুলারে তোমরা বলে আসবা যে এরা হইতেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর একটা ফাঁকিবাজি টেকনিক শিখায় দেই, সেটা হলো যেই জিনিসটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গণনা করা যায় না, তাহলে যে জিনিসটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গণনা করা যায় না, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন ধরা যায় না এমন একটা জিনিস বলো তো, অনেস্টি, সততা। ওয়াটার, ওয়াটার তুমি বলতে পারো যে ভাইয়া ধরা বা ছোঁয়া যায়, তো যায়, কিন্তু গোনা কি যায়?
যায় না। রাইস তুমি এখন বলতে পারো ভাই আমি তো চাউল গুনতে পারি, হ্যাঁ সোনা তুমি চাউল গুনতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার মতো এরকম আকাজের মানুষ তো দুনিয়ায় অনেক নাই। তুমি যদি চাউলের দোকানে গিয়ে বলো, ধরো নাও মায়সার আব্বুর দোকান, চাউল বিক্রি করে মায়সার বাপের দোকানে গিয়ে বললো, ও কাকা আমারে 3,02,01,570 পিস চাউল দেন দেখি, মায়সার আব্বা তোমার দোকান দিয়ে যাবে, বাবা তুই বাইসে নে, হ্যাঁ যেটা যেটা লাগে। তো এগুলো তো আসলে গুনে গুনে আমরা কিনি না, তাই না? এই হইতেছে ঘটনা। এরপরে আরো অনেক আছে, যেমন এই যে আয়রন, এই যে আমরা আয়রন বলি আর কি, এগুলোকে ধরা ছোঁয়া বা দেখা গুণা যে কোনো একটা না গেলেই আমরা এগুলোকে কি বলি, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন তোমাদের কাজ কি জানো, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো হলো তোমাদের হোমওয়ার্ক। কি করবা, এই যে আমি জাস্ট একটা করে দেই, ব্যবহার তো দেখছোই তোমরা। আয়ের পরে এম ইজ আর কোনটা বসবে, আয়ের পরে এম বসে। আয়ের পরে ওয়াজ ওয়ার কোনটা বসবে, ওই যে আমরা জানি সকল সিঙ্গুলার হলে ওয়াজ বসে। তারপরে আয়ের পরে হ্যাভ হ্যাজ কোনটা বসবে, হ্যাভ বসবে। আয়ের পরে ডু ডাস কোনটা বসবে, ডু বসবে। এটা কই পাবা, এই যে এখানে দেয়া আছে, ঠিক আছে? তোমাদের একটা ফাঁকিবাজি টেকনিক শিখায় দেই, একটা ভয়ঙ্কর ফাঁকিবাজি টেকনিক শিখায় দেই, সেটা হলো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব চেনার উপায়। সিঙ্গুলার অক্সিলারি ভার্বগুলোকে তুমি কিভাবে চিনবা, সহজ করে বলি। সিঙ্গুলারের ফার্স্ট লেটারটা কি, এস। যদি তুমি কোনো অক্সিলারি ভার্বের লাস্ট লেটারে এস পাও, যদি কোনো অক্সিলারি ভার্বের লাস্ট লেটারে এস পাও, তাহলে তুমি কনফার্ম থাকবা এটা হলো সিঙ্গুলার। আচ্ছা, যেমন আমি জোড়ায় জোড়ায় লিখতেছি, আমি লিখলাম ইজ আর, ওয়াজ ওয়ার, ডু ডাজ, হ্যাভ হ্যাজ। তাহলে তুমি জাস্ট একটু খেয়াল করো তো, সিঙ্গুলারের ফার্স্ট লেটার কি, এস। এখন দেখো এস কার সাথে আছে, ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, ডাজের সাথে এস আছে, হ্যাজের সাথে এস আছে। তার মানে এই কটা হলো সিঙ্গুলার। আর এর সাথে এস নাই, তাহলে এটা প্লুরাল। ওয়ার সাথে নাই, প্লুরাল। ডু এর লগে নাই, প্লুরাল। হ্যাভ এর লগে নাই, প্লুরাল। তাহলে প্লুরাল এবং সিঙ্গুলার ভার্ব চেনার বেস্ট টেকনিক হচ্ছে, যেই ভার্বের সাথে এস থাকবে সেটা সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। এই টেকনিকটা সব ক্ষেত্রে প্রযোজ্য, আই ও ইউ ছাড়া। হ্যাঁ, আই ও ইউ ছাড়া সব ক্ষেত্রে এই তথ্য প্রযোজ্য। কি সেটা, যেমন দেখো আই দিয়ে একজন বোঝালেও তুমি কিন্তু কখনো আয়ের পরে ডাজ লিখবা না, হ্যাজ লিখবা না, ওয়াজ লিখবা, মানে ইজ লিখবা না। ইউ দিয়ে একজন বোঝালে তুমি কখনো ইউর পরে ইজ লিখবা না, ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে স্যার অনেস্টি তো অ্যাজেক্টিভ হইতে পারে। নো, অনেস্টি অ্যাজেক্টিভ না, অনেস্ট শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। ওকে, আচ্ছা আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো, এই যে আমি এটা এই পাশে লিখে দিচ্ছি তোমাদেরকে, এই পাশে লিখে দিচ্ছি, একটা ফাঁকিবাজি টেকনিক দেখায় দেই। সেটা হলো ব্যবহারের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, শুধু ব্যবহারের দিক থেকে মাথায় রাখো, ইজ ইকুয়াল হ্যাজ ইকুয়াল ডাজ। ব্যবহারের দিক থেকে যার পরে ইজ বসবে, তারপরে হ্যাজ বসবে, তারপরে ডাজ বসবে। এখন দেখো তো আয়ের পরে কি ইজ বসে নাই, তাহলে আয়ের জায়গাতে হ্যাজও বসে নাই, ডাজও বসে নাই। কিন্তু তুমি দেখো তো হি এর পরে ইজ বসে কিনা, বসছে, তাহলে হি এর পরে হ্যাজও বসবে, ডাজও বসবে, ঠিক আছে? সো এখন তোমার কাজ হইতেছে গিয়ে এই যে হোমওয়ার্কগুলো করে ফেলা। এটা হোমওয়ার্ক, এই যে এইটা হলো তোমার হোমওয়ার্ক, এইটা হলো তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি তোমাদেরকে বেশ কিছু হোমওয়ার্ক দিয়ে রাখছি, জাস্ট এমিজ আর ওয়াজার এটা তুমি লিখে প্র্যাকটিস করবা। আর তোমাদের জন্য আরেকটা কাজ করছি, ওই যে আমি শুরুর দিকে তোমাদেরকে লিখে দিছিলাম, মনে পড়ে? এই যে অর্থগুলো লিখে দিছি, কি এম এর বাংলা যেমন হই হয়, আসিও হয়। ইজের বাংলা হয়, হন, হলো, আসে, আসেন। আর এর বাংলা হলো হই, হও, হন, আসো, আসে, আসে, আসেন। এই সবগুলো আমি লিখে দিয়ে রাখছি। তোমার কাছে মনে হতে পারে এত সহজ জিনিস লিখে দিয়ে রাখছে, হ্যাঁ এত সহজ জিনিস লিখে দিয়ে রাখছে ভাইয়া। হ্যাঁ, আমি সহজ জিনিসগুলোই তোমাদের জন্য লিখে দিয়ে রাখছি, কজ তোমরা কেউ মাগনা পড়তেছো না, টাকা দিয়ে পড়তেছো। আর তুমি যেই জিনিসটা মিস করবা, হ্যাঁ আমি যদি সেই জিনিসটা মিস করে ফেলি, তাহলে তো আমারও ঝামেলা, তোমারও ঝামেলা, বুঝতে পারছো তো? সো তোমাদের জন্য আমি একদম বেসিক থেকে, আমি জাস্ট তোমাদেরকে বোঝাইলাম যে আমি বেসিকের কোন পর্যায়টা তোমাদের জন্য লিখে রাখছি। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো তো হ্যাডের বাংলা অর্থ কি ছিল, এই যে কারো কাছে কিছু ছিল বোঝালে আমরা হ্যাড ব্যবহার করি। ওকে, এরপরে তোমরা জাস্ট চেষ্টা করবে এই বাক্যগুলো, হ্যাঁ এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো তোমাদের হোমওয়ার্ক। ওকে ওকে,
সো এই ছিল আমাদের আজকের আলোচনা। এই ছিল তোমাদের সঙ্গে আমাদের আজকের আলোচনা। আই হোপ ইনশাআল্লাহ এই পর্যন্ত তোমাদের সমস্যা থাকার কোনো সুযোগ নাই, বা কারো কোনো প্রশ্ন থাকার, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকেও হ্যাঁ আমাকে বলতে পারো আর কি। দেখো হোমওয়ার্ক করে কোথায় দিব, মানে কোনো যদি প্রবলেম ফেস করে তাহলে আমার দিও, প্রবলেম ফেস না করলে দিতে হবে না, এগুলো একদম বেসিক। তো আমরা যতটুকু বলছি দেখো এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা প্লিজ, থাকলে আমাকে বলো।